এই যে টিউমারের কথা আপনি বলছেন, এটা কি কখনো ক্যান্সারের জায়গায় পৌঁছতে পারে? টিউমার বলতে অনেক ধরনের টিউমার আছে। হুম, সবথেকে কমন টিউমার্স যেগুলো জরায়ুর টিউমার্স হয় সেগুলোকে ইউট্রাইন ফাইব্রয়েডস আমরা হুম, বলি। হুম, হুম। তো এই যে জরায়ুতে টিউমার আছে, তিনি কি কোনো লক্ষণ থেকে বুঝতে পারবেন? আমরা দেখি মোর দেন 50%, অর্ধেকের বেশি মহিলাদের কিন্তু অ্যানিমিয়া বা রক্ত অল্পতার একটা সমস্যা দেখা যায়। 80 ml এর বেশি যদি মাসিকের ব্লিডিংটা হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সিগনিফিকেন্ট ব্লিডিং ধরি। তো ভারতবর্ষ বা বাংলাদেশের মতন এই দেশগুলিতে এই সমস্যাটা কেন এত বেশি? ভারতীয় নারীদের আমরা কখনো দেবী, কখনো মা, কখনো শক্তি রূপে অভিহিত করলেও তাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা পুরুষেরা কিন্তু বেশ উদাসীন। এই যে যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা কি জানেন যে প্রতি ২ জন ভারতীয় মহিলার মধ্যে ১ জন কিন্তু রক্ত অল্পতার সমস্যায় ভুগছে? এছাড়াও আরো অনেকগুলো সমস্যা আছে যেগুলি সম্পর্কে আপনি অবগত নন বা সচেতন নন। তো কথা হলো, আজকে আমরা কেন মহিলাদের নিয়ে আলোচনা করছি? কারণ আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে। আর এই স্পেশাল এপিসোডে আমাদের গেস্ট হলেন নারায়ণা আর এন টেগর হসপিটাল মুকুন্দপুরের কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডক্টর লালিমা ব্যানার্জি। নমস্কার ম্যাম। নমস্কার। মহিলাদের নিয়ে আমরা সেরকম একটা ভাবি না, এবং যতক্ষণ না তার একটা সিরিয়াস কন্ডিশনে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ আমরা তাকে আমরা হাসপাতালেও নিয়ে যাই না, ডাক্তারের কাছেও নিয়ে যাই না। তো ভারতবর্ষ বা বাংলাদেশের মতন এই দেশগুলিতে এই সমস্যাটা কেন এত বেশি? বেশিরভাগ সময়ই মহিলাদের ছোটবেলা থেকে, হুম, একেবারে শিশু সময় হুম, থেকে এই জিনিসটা বোঝানো হয় হুম, কি ওদের জীবনের একটাই টার্গেট, হুম, সেটা হচ্ছে নিজের পরিবারকে, নিজের স্বামীকে, নিজের বাচ্চাদেরকে ভালো রাখা, তাদের দেখাশোনা করা। এবং এই রোলটা ফুলফিল করতে করতে একটি মহিলা দিনের শেষে গিয়ে তাদের দেখাশোনা করতে গিয়ে তাদের তার নিজের যে কিছু প্রয়োজনীয়তা, তার নিজের যে কিছু নিজের প্রতি কিছু ভালোবাসা যে দরকার, তার শারীরিক প্রয়োজনীয়তা, তার মানসিক প্রয়োজনীয়তার যে কিছু আছে সেটাই সে ভুলে যায়। সেই করতে করতে সেই ডেইলি লাইফের এই কাজগুলো করতে করতে এমন অবস্থা হয়ে যায় নিজের প্রতি তার কোনো অ্যাটেনশন থাকেই না। তো আল্টিমেটলি সে এমনই অবস্থা কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন সে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে তখনই তার মনে হয় কি তার কিছু একটা হেলথের প্রবলেম হচ্ছে। তখনই সে যায় তার হাজবেন্ডকে বলে অথবা তার ইনলসকে বলে কি তার সেই সমস্যাটা হচ্ছে। এবং তার ফ্যামিলি মেম্বার্সে যে খুব সাপোর্টিভ হয় সবসময় সেটা কিন্তু হয় না, না। হুম, তাদেরও এই ধারণা হয়ে যায় ছোট থেকেই হুম, দেখে দেখে হুম, হুম, কি এই এই যে সোসাইটাল রোলস গুলো মহিলাদের, এটাই তার কর্তব্য। এর বিয়ন্ডে গিয়ে যে তারও কিছু দরকার হতে পারে, তার জন্য কিছু যত্ন লাগে, এই কথাটাই কিন্তু আমাদের স্পেশালি আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এরকমই একটা মহিলাদের একটা দরজা দেওয়া হয় যেটা কি মনে হয় দে আর ইনফিরিয়ার টু দ্য মেন। সো আই থিঙ্ক এইটা তো ভীষণ একটা বড় সোশ্যাল একটা সাবজেক্ট ম্যাটার যেটা ভীষণভাবে চেঞ্জের আসার প্রয়োজন। কিন্তু সেখানে আমার মনে হয় মহিলাদেরই সেটা ভীষণভাবে এটা নিজে বোঝা উচিত এবং এবং এগিয়ে এটা আসা উচিত। রেকটিফাই করা হুম, উচিত। ইয়েস, হুম, এটা এগিয়ে আসা উচিত হুম, এই কথাটা নিয়ে। হুম। ইয়েস। মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত মহিলাদের অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয়, এবং যে কারণে এক এক সময় এক এক রকম সমস্যাও আমরা দেখতে পাই। এই যে আমি বিভিন্ন বয়সের কথা বলছি, ধরুন টিনেজ হয়ে গেল, তো এদের তো অনেক রকম সমস্যা তৈরি হয়। প্রথম যখন তাদের পিরিয়ড শুরু হয়, তারপরে যাদের একটু বয়স হয় তখন একটু বড় যখন হয় তাদের অনেক সময় ইনফার্টিলিটি সমস্যা তৈরি হয়, আর একটু যখন বড় হয় তখন আরো অনেক রকম সমস্যা তৈরি হয়। তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে বয়স অনুযায়ী কোন সমস্যাটা বা কোন প্রবলেমটা নরমাল, কোনটা নরমাল নয়, এবং যদি নরমাল না হয় তাহলে কখন আমরা ডাক্তারের কাছে পৌঁছবো? তো আপনি যেটা বললেন হুম, এটা আমরা ৩ ভাগে মোরলেস ভাগ করতে হুম, পারি। হুম, একটা যখন একটা ছোট বাচ্চা মেয়ে একটু বড় হচ্ছে, তার পিরিয়ড স্টার্ট হচ্ছে, হুম, একটা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। তার পিরিয়ডের ইনিশিয়াল প্রথম ২-৩ বছর আ পিরিয়ড স্টার্ট হওয়ার
প্রথম ২-৩ বছরে একটু পিরিয়ড ইররেগুলারিটি, একটু পিরিয়ড অনিয়মিত হওয়া, কিছুটা বেশি হওয়া, মাঝে, মাঝে আবার কম হয়ে যাওয়া, এইটা মোর অর লেস নরমাল হিসেবেই ধরা হয়। হুম, কিন্তু যখন একটা আ টিনেজার যখন আ তার প্রবলেম হচ্ছে কি ব্লিডিংটা অতিরিক্ত হচ্ছে, পেইনফুল পিরিয়ড হচ্ছে বা পেটে কিছু একটা লাম্পও ফিল করতে পারছে, তখন কিছু, কিছু ক্ষেত্রে অফ কোর্স আ কিছু কমপ্লিকেটেড ইলনেসেস ও হতে পারে। সেই ক্ষেত্রে প্রবলেম যখন বেশি ফেস করবে তখন অবশ্যই কোনো একজন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যাওয়া উচিত টু রুল আউট মেজর ইলনেস। বেশিরভাগ সময় ইয়াং এজে অতটা সিনিস্টার প্রবলেমস থাকে না, ইলনেসেস থাকে না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট তাও একজন ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। মিডল এজ গ্রুপে আমরা মেইনলি ধরি চাইল্ড বেয়ারিং এজে, সেখানে মেইনলি মহিলাদের প্রেগনেন্সি নিয়ে, প্রেগনেন্সি কমপ্লিকেশনস, প্রেগনেন্সির সঙ্গে অ্যাসোসিয়েটেড কন্ডিশনস গুলোই মেইনলি প্রাইমারিলি দেখা হয় ইন দি 18 টু 45 ইয়ার্স এর এজ গ্রুপের মধ্যে। এবং তার সঙ্গে কিছু, কিছু গাইনোকোলজিক্যাল সমস্যাও থাকে, যেমন পিরিয়ডস এর প্রবলেম, জরায়ুর টিউমার, ওভারিতে সিস্ট, এন্ডোমেট্রিওসিস, প্রেগনেন্সি না আসা, মানে ইনফার্টিলিটি সমস্যা, এই সবগুলোরই কিছু, কিছু সমাধানের কিছু, কিছু জিনিসের সমাধান অবশ্যই আছে এবং সমস্যা হলে ডক্টরের কাছে যাওয়াটা ভীষণই প্রয়োজন। Beyond the age of 45 years, 40-45 years onwards, again major illnesses হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। সো যখনই বেশি এজে গিয়ে প্রবলেমস হতে শুরু করে দেয়, তখন কিন্তু আরো আর্লি বরং একজন হেলথ কেয়ার প্রোভাইডার এর কাছে গিয়ে প্রবলেমের সলিউশন খোঁজাটা এবং ইনভেস্টিগেশন করাটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা। তো আমি এই মিড এজ গ্রুপের কথা একটু বলি। সেটা হচ্ছে আপনি কয়েকটা আ জিনিস বললেন, যেমন হচ্ছে এন্ডোমেট্রিওসিস এর কথা বললেন, আ টিউমারের কথা বললেন। তো এগুলো তো মেডিকেল অ্যাটেনশন অবশ্যই দরকার। তো এই যে টিউমারের কথা আপনি বলছেন, তো এইটা মানে কতটা, মানে একজন মহিলা মানে যিনি এখনো মা হননি সেটা নিয়ে কতটা চিন্তিত হবেন? এটা কি কখনো ক্যান্সারের জায়গায় পৌঁছতে পারে? টিউমার বলতে অনেক ধরনের টিউমার আছে। হুম, সবথেকে কমন টিউমার্স যেগুলো জরায়ুর টিউমার্স হয় সেগুলোকে ইউট্রাইন ফাইব্রয়েডস আমরা হুম, বলি। হুম, হুম, ফাইব্রয়েডস হচ্ছে সলিড টিউমার্স। আর বেশিরভাগ সময় ইন মোস্ট কেসেস 99% কেসেস বিনাইন টিউমার্স হয়, তো ক্যান্সার হয় না। আচ্ছা। এবং এইগুলোর ট্রিটমেন্ট হচ্ছে যেরকম সাইজ সেই হিসেবে ট্রিটমেন্ট, এবং যেখানে যে লোকেশনে থাকে হুম, হুম, জরায়ুর, হুম, সেই হিসেবে এদের প্রেজেন্টেশনটা সাধারণত হয়। সো যদি টিউমারটা ছোট সাইজের, খুব একটা প্রবলেম করছে না, প্রেগনেন্সির সঙ্গে থাকলেও কিন্তু আমরা কিছু না করেও বেশিরভাগ সময় প্রেগনেন্সি কন্টিনিউ করি। যদি জিনিসটা সাইজে অনেকটা বড় হয়, তার জন্য হয়তো প্রেগনেন্সির কিছু কমপ্লিকেশন হচ্ছে, অনেক সময় আজকাল আমরা যেটা করছি, প্রেগনেন্সির সময়, ডেলিভারির সময় হুম। আমরা বেবিটাকেও ডেলিভারি করছি এবং তার সঙ্গে টিউমারটাকেও রিমুভ করার সার্জারিটা অ্যাট দ্য সেম টাইম করতে পারি। আচ্ছা। সেইটা যেভাবে অবস্থা সেই হিসেবে আমরা সেই ব্যবস্থাটা নিই। এবার এটা গেল প্রেগনেন্সি হুম, হুম, রিলেটেড। হুম, যদি টিউমার সাইজে ছোট হয় তাহলে সেটা আমরা বেশিরভাগ সময় শুধুই অবজার্ভ করি। হুম, স্পেশালি যদি সেটা হুম, কোনো সিম্পটমস না হুম, দেখায়। হুম, তার জন্য যদি কোনো প্রবলেম না হয়, হুম। তাহলে শুধুই আন্ডার অবজারভেশন রেখে পেশেন্টটাকে ফলো আপ করা হয়। বারবার আমরা হয়তো প্রত্যেক ৬ মাস অন্তর পেশেন্টটাকে বলি, লেডিটাকে বলি আমাদের সঙ্গে এসে দেখা করতে এবং আল্ট্রাসাউন্ড করে, করে আমরা টিউমারের সাইজটাকে চেক করতে থাকি। যদি বড় হয় তাহলে কিছু সময় ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোল করানোর চেষ্টা হয়। হুম, আর যদি ওষুধেও না কাজ করে অথবা যদি সাইজটা অনেকটা বড় থাকে টিউমারটার, হুম। তাহলে অবশ্য অপারেশন করা ছাড়া অপশন থাকে না। এবার এটাও দেখতে হয় কি লেডিটা আমার কাছে এসছে সমস্যাটা কি নিয়ে এবং তার এজ কত। হুম, এবার যদি কারোর ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, আর যদি ৫০ বছর বয়স হয়ে গিয়ে থাকে, হুম, তো অবশ্যই আমরা চেষ্টা করি, উই থিংক কি আমরা হয়তো ইউট্রাসটা রেখে খুব একটা লাভ নেই। তাহলে বড় যদি টিউমারটা হয়, জরায়ুর সঙ্গে টিউমার একসঙ্গে আমরা সার্জারি করে বের করে দিই। আচ্ছা।
তো যদি পুরোপুরি সার্জারি করে যদি বের করা গেল তাহলে তো আর ওটা আর ফিরে আসার কোনো চান্সেস নেই। না, না, নেই। না। আচ্ছা। তো এই যে জরায়ুতে টিউমার আছে একজন ভদ্রমহিলার, মানে তিনি কি কোনো লক্ষণ থেকে বুঝতে পারবেন? মানে অ্যাগেন হুম, ওর যদি টিউমারটা খুব ছোট থাকে তাহলে হয়তো তার কোনো সমস্যাও নাও হতে পারে। আচ্ছা। সে হয়তো ইনসিডেন্টাল একটা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে রুটিন চেকআপে হয়তো তার আল্ট্রাসাউন্ডে জরায়ু টিউমার ধরা পড়লো। হুম, অথবা তার প্রবলেম হতে পারে কি পিরিয়ড বেশি হতে পারে, পেটে ব্যথা হতে হুম, পারে, হুম, অথবা ও হয়তো নিজেই পেটের মধ্যে একটা বড় কিছু একটা মাংসপিণ্ড মতন ফিল করতে পারে। হুম। সে প্রবলেম নিয়েও অনেক সময় ডাক্তারের কাছে এই ধরনের লেডিজরা আসতে পারে। আচ্ছা। আরেকটা যেটা আপনি বললেন এন্ডোমেট্রিওসিস। তো সেটা নিয়ে যদি একটু বলেন। মানে কারো যদি হয় সে কিভাবে বুঝবে এবং এটা হলে তার কি, কি কমপ্লিকেশনস হতে পারে? সো বেশিরভাগ সময় এন্ডোমেট্রিওসিস যদি কারোর হয়ে থেকে হুম, থাকে, হুম। ইট ইজ মেইনলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা। কারণ সবাই তো আর আমরা অপারেশন করে আগেই প্রথমেই চেক হুম, করি না হুম, কি তার পেটের হুম, ভেতরে হুম, কি হয়ে আছে। হুম, ইট ইজ মেইনলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হুম, বেশিরভাগ সময় এন্ডোমেট্রিওসিস প্রেজেন্ট করে আমাদের কাছে আসে এই কমপ্লেন নিয়ে কি পিরিয়ড হয় তার ভীষণ পেইনফুল, হুম, অথবা পিরিয়ডস অতিরিক্ত হচ্ছে। হুম, পিরিয়ডস করার সময় হুম, পিরিয়ডস যখন চলে সেই অবস্থায় এক তো তার পেটে ব্যথা, প্লাস পায়খানা করার সময় সে হয়তো ভীষণ ব্যথা ফিল করতে পারে। পেইনফুল সেক্সুয়াল রিলেশনস এর সময় ভীষণ পেইন হতে পারে, এবং প্রেগন্যান্সি না আসার এটা একটা মেজর কারণ। মেজর কারণও। এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে মহিলাদের কোন সমস্যাটা সবথেকে বেশি অবহেলিত হয়? তো আমাদের কাছে আমরা দেখে থাকি হুম, ইররেসপেক্টিভ কি হুম, মহিলা হুম, এর সোশিও ইকোনমিক স্টেটাস কি, হুম, সে বড়লোকের একটা ফ্যামিলির হুম, বউ হুম, নাকি সে একটা গরিব ঘর থেকে এসছে, হুম। আমরা দেখি মোর দেন 50%, অর্ধেকের বেশি মহিলাদের কিন্তু অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। রক্ত অল্পতার হুম, একটা সমস্যা দেখা যায়। এর কারণ হয়তো অনেকগুলো, হুম, হুম, মাল্টিফ্যাক্টেরিয়াল হুম, বলি আমরা। এটা হয়তো পুয়ার ডায়েট হতে পারে, তার খাবারের নিউট্রিশনালি অতটা হুম, ভালো ডায়েট নাও হতে হুম, পারে, অথবা ব্লিডিং বেশি হওয়ার একটা সমস্যা হুম, হতে পারে, যেটা কি সে হয়তো নেগলেক্ট করে আসছে, হুম, বা তার হুম, হয়তো মনেও হচ্ছে না হুম, তার মাসিকের সময় যে ব্লিডিংটা হওয়ার কথা সেটা বেশি হচ্ছে যে। হুম। এর সঙ্গে আনুষঙ্গিক আরো ইনফেকশন, ওয়ার্ম ইনফেস্টেশন, এগুলোও কিন্তু থাইরয়েড ডেফিসিয়েন্সি, এইসবও কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টুয়ার্ডস অ্যানিমিয়া। আর এই দুটো ভীষণভাবে ইগনোরড হয় আমাদের আমাদের ইয়েস, দেশে। ইয়েস। তো আপনি যেটা বললেন যে মহিলাদের মধ্যে অতিরিক্ত ব্লিডিং হয়, আ যেটা তারা ইগনোর করে। তো একটা মহিলার কখন বুঝবে যে তার প্রয়োজনের অতিরিক্ত ব্লিডিং হচ্ছে এবং অ তিনি কখন একজন চিকিৎসকের কাছে পৌঁছবেন? তো এটার কোনো স্ট্যান্ডার্ড কোনো উত্তর নেই। হুম, যখনই একটা মহিলার ব্লিডিংটা এতটাই হচ্ছে হুম, কি তার শরীর খারাপ লাগছে, হুম, তার দৈনন্দিন প্রয়োজনের যে কাজপত্র, হুম, তার বাড়িতে যে কাজ করছে, রান্না করছে বা অন্যান্য কাজ করছে, সংসারের যে হুম, ডিউটিস গুলো যখন সে করে উঠতে পারছে না, সে হাঁপিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখানেই আমরা কিন্তু বলি তার মাসিকটা এতটাই বেশি হচ্ছে কি তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ স্টেটের ওপরে সেটা এফেক্ট করছে। এবার ক্লিনিক্যালি এটার একটা ডেফিনিশন আছে হুম, কি ৮০ ml এর বেশি যদি মাসিকের ব্লিডিংটা হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সিগনিফিকেন্ট ব্লিডিং ধরি। আচ্ছা, হয় সে ৮০ ml মাপাটা অত সহজ নয়। নয়। নর্মাল একটা পিরিয়ড লাস্ট করে ২ থেকে ৭ দিন। আচ্ছা, তার বেশি যদি ব্লিডিং হয়, অথবা পরিমাণের বেশি মনে হচ্ছে, ৩টে বা ৪টে প্যাডের ভেতরে বেশি ব্লিডিং হচ্ছে, অথবা তার সঙ্গে ক্লট যাচ্ছে, দলা দলা রক্ত যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ক্লিনিক্যালি এটা বুঝতে পারি কি প্রবাবলি ওনার কিন্তু ব্লাড লসটা মাসিকের সময় একটু বেশিই হচ্ছে। অ্যাজ পার WHO গাইডলাইন, হেমোগ্লোবিন লেভেল, ব্লাড কাউন্ট লেভেলটাকে 11 গ্রাম% ধরা হয়। তার নিচে হলে বলা হয় লেডিটা অ্যানিমিক। আচ্ছা।
তো এই যে অতিরিক্ত ব্লিডিং মানে এটা হয় কেন? মানে কোন মেডিকেল কন্ডিশন থাকলে এই সমস্যাটা হতে পারে? মেডিকেল কন্ডিশনস অনেক কিছুই হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ মহিলাদেরই হুম, দেখা যায় এটা একটা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। মানে জরায়ুর সাইজটা হয়তো সেমই হুম, আছে, হুম, টিউমারও হয়তো কিছু নেই, হুম, কিন্তু ব্লিডিংটা অনিয়মিত হচ্ছে, স্পেশালি হরমোনাল ইমব্যালেন্সেস এর জন্য। আচ্ছা। তার সঙ্গে টিউমার হতে পারে, ওভারিতে মানে হুম, ডিম্বাশয়তে হুম, হুম, সিস্ট হতে পারে, হুম, এন্ডোমেট্রিওসিস হুম, হতে পারে, হুম, ইনফেকশনস হতে হুম, পারে। হুম, অনেক কারণেই পিরিয়ডের পরিমাণটা বেশি হতে পারে, অথবা সেটা হয়তো অনেক দিন ধরে লিঙ্গার করতে থাকে। ইন বোথ দিস কেসেস, ইন অল দিস কেসেস ব্লাড কাউন্টটা ফল করে এবং পেশেন্ট অ্যানিমিক হয়ে যাওয়ার চান্সটা থাকে। আচ্ছা। তো এই ধরনের রোগীদের আপনারা কিভাবে চিকিৎসা করেন? প্রাথমিক চিকিৎসা, মেডিকেল চিকিৎসা। তো কিছু, কিছু মেডিকেশনস দেয়া থাকে। ওভার দ্য কাউন্টার আমাদের দেশে পাওয়া যায়। হুম, ট্রানেক্সিমিক অ্যাসিডস, এনসেডস এই ওষুধগুলো দেয়া হয়। কিছু ক্ষেত্রে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করি। হুম, আ গর্ভনিরোধক বড়ি যেগুলোকে হুম, বলা হয়। হুম, হুম, এগুলো খুব কমনলি কিছু আদার হুম, হরমোনাল হুম, প্রিপারেশনস ও থাকে, যেগুলো আমরা প্রাথমিকভাবে ইউজ করে থাকি পিরিয়ডের ব্লিডিংটাকে কমানোর জন্য। যখন ওষুধ কাজ করছে না, তখন কিছু, কিছু সার্জিক্যাল রেমেডিজও আমরা প্রেসক্রাইব করি। প্রয়োজন বুঝে যেটা দরকার সেটা আমরা করি। যদি তার টিউমার আছে তাহলে টিউমারের সার্জারি লাগতে পারে। সেটাকে জরায়ুর টিউমার হলে সেটাকে আমরা মায়োমেক্টমি বলি। যদি জরায়ুটা সাইজে নরমাল আছে, পেশেন্ট তখনও জরায়ুটাকে রাখতে চায়, রিমুভ করতে চায় না, তাহলে আমরা কিছু হরমোনাল আইইউসিডি বলে ওটাকে, ইন্ট্রাইউট্রাইন হুম, কন্ট্রাসেপটিভ হুম, 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 ডিভাইস, হুম। হরমোন দেওয়া কিছু কয়েলস জরায়ুর ভেতরে ফিট করে দেওয়া হয়। তাতে পিরিয়ডটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়। আর এবং এগুলো বছর ৫ এক হুম, রেখেও দেওয়া হুম, যায়। হুম, তো যারা ইয়াং পেশেন্টস তাদের হুম, জন্য এই সার্জিক্যাল অপশনটা আমাদের একটা আছে। আচ্ছা। এবং তার সঙ্গে এরপরে নেক্সট স্টেপে আমরা যাই, যাদের কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন সার্জিক্যালি হয় জরায়ু রিমুভ করা হয়, হুম, হুম, যারা জরায়ু রাখতে চাইছে না, হুম, অথবা যারা আ যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাদের আমরা হিস্টেরেক্টমি সাজেস্ট করি বা জরায়ু রিমুভালের অপারেশন। আর যেভাবে, যেভাবে লোকেরা প্রেজেন্ট করে সেই হিসেবে আমরা চেষ্টা করি টু ম্যানেজ দ্য কেস। আচ্ছা, এটা ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট। এটা আমরা আচ্ছা। উই ট্রাই টু ম্যানেজ দ্য কেস। আপনি সার্জারির কথা বললেন। কিন্তু সার্জারি মানেই তো একটা লম্বা কাটা দাগ এবং আ প্রচুর ব্যথা এবং দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকা। তো মহিলারা এই বিষয়টাকে এভয়েড করতে চান। তো সেক্ষেত্রে তাদের উপায় কি আছে? না, যারা এটা অপ্ট করতে চায় হুম, এবং যারা ওপেন সার্জারি এভয়েড করতে চায়, তাদের জন্য আজকাল অ্যাভেলেবল আছে মিনিমালি ইনভেসিভ সার্জারি। ল্যাপ্রোস্কোপি আজকাল প্রায় প্রত্যেকটা হুম, হসপিটালেই অ্যাভেলেবল। রোবটিক সার্জারি অনেক জায়গায় অ্যাভেলেবল, যেখানে আপনার কাটাছেঁড়ার প্রশ্নটা অনেকটাই কমে যায়। হুম, এটা কিহোল সার্জারি হুম, বলা হয়, হুম, হুম, মিনিমালি ইনভেসিভ হুম, হুম, সার্জারি। হুম, এটাতে আপনার ছোট, ছোট ফুটো করে হুম, পেটের ভেতরটা অ্যাক্সেস করা হয়। হুম, হুম, পুরো অপারেশনটাই হয়। হুম, কিন্তু এতে আপনার ব্যথাটা কম, ব্লাড লস কম, ইনফেকশনের চান্সেসটা কমে যায় এবং পেশেন্ট ২ থেকে ৩ দিনের মধ্যে বাড়ি চলে যায় এবং সে ২ সপ্তাহের মধ্যে তার কাজের জায়গায় একেক সময় ফিরে যেতে পারে। তো ম্যাম আপনি রোবোটিক সার্জারির কথা বললেন। তো এই রোবোটিক সার্জারি বিষয়টা যদি আমাদের একটু এক্সপ্লেইন করেন। কারণ আমরা তো রোবট বলতে আমরা তো দেখি ওই আ প্যাঁ, প্যাঁ করে হাঁটে এবং সে নিজেই সবকিছু করে দেয়। তো সার্জারির ব্যাপারটাও কি তাই হয়? না, না। আমাদের অপারেটিং রুমে কোনো রোবট থাকে না হুম, এবং অপারেটিং আ সার্জন একজন হুম, থাকে, হুম। যিনি রোবটিক আর্মটাকে নিয়ে সার্জারিটা উনিই করেন। আচ্ছা, এটা একটা রোবটিক কনসোলের মধ্যে সার্জন বসে সার্জারিটা করেন এবং সেটা একটা মানুষই করেন। আচ্ছা, আমাদের অপারেটিং রুমে এখন অবধি হুম, কোনো রোবট কিন্তু নেই। আচ্ছা। এবার ইন ফিউচার কি হতে চলেছে সেটা আমাদের দেখতে হবে। কি অ্যাকচুয়ালি রোবটরা করবে নাকি সেটা হয়তো আর ২০ বছর পর হয়তো তাই হবে। কিন্তু এই মুহূর্তে সেটা নয়। মানে এই মুহূর্তে তাহলে মানে আপনারা পেছন থেকেই রোবটটাকে নিয়ন্ত্রণ করেন আরকি। ইয়েস, আচ্ছা। রোবটটা হুম, রোবটটা কিছু, কিছু অ্যাডভান্টেজ আছে হুম, রোবটিক সার্জারির। হুম,
ফর দ্য পারফর্মিং সার্জন, কারণ প্রিসিশন লেভেলসটা অনেকটা ইমপ্রুভ করে দেয়। হাতের যাদের ট্রেমার তাদের জন্য খুবই ভালো, আচ্ছা। কারণ এইটা হাতের যে মানুষের যে হাতের একটা ট্রেমার সেই ত্রুটি লেভেলটাকে বিচ্যুতি আরকি। জিরো করে দেয়, আচ্ছা, সেটা মিনিমাইজ করে দেয়। আচ্ছা। তো সেই হিসেবে প্রিসিশন সার্জারি যদি বলা হয় হুম। তাহলে রোবটের বিশাল অ্যাডভান্টেজ। তো এবার আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আমাদের যারা ভারতীয় মহিলারা আছেন বা বাংলাদেশ থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, তারা কোন ৫ টি টেস্ট তারা করবেন যাতে তাদের রোগ তারা আগেভাগে ধরে ফেলতে পারেন? ওকে, তো কিছু বেসিক টেস্টের কথাই আমি শুধু বলছি, যেটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল। বেশ। কিছু কিছু ব্লাড টেস্ট, হুম। যেমন একটা ফুল ব্লাড কাউন্ট, ওকে, ব্লাড সুগারের টেস্টিং, ওকে। কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট এবং একটা লিপিড প্রোফাইল। আচ্ছা, দিস ইজ টু ডিটেক্ট বেসিক্যালি ডিটেকশন অফ কিছু বেসিক ডিজিজেস, আচ্ছা, যেগুলো সব মোস্টলি কমনলি যেগুলো মানুষদের আক্রান্ত করে। আচ্ছা। এটা শুধু যে মহিলাদেরই আক্রান্ত করে তা কিন্তু নয়, পুরুষদেরও একই টেস্ট করা হুম, হুম। উচিত। পার সে মহিলাদের স্পেসিফিক্যালি একটা আল্ট্রাসাউন্ড অ্যাটলিস্ট পিরিয়ডিক্যালি বছর ৫ এর মধ্যে একটা করে আল্ট্রাসাউন্ড স্ক্যান, পুরো পেটটা দেখে নেওয়া, এবং জরায়ু টিউমার, ওভারি টিউমার বা ক্যান্সার ধরার জন্য একটা আল্ট্রাসাউন্ড বেসিক। এর পরবর্তীকালে একটা ব্রেস্টের আল্ট্রাসাউন্ড অথবা ব্রেস্টের ম্যামোগ্রাফি করা হয় আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সারের জন্য। সার্ভাইকাল প্যাপস্মিয়ার একটা করা হয় জরায়ের মুখের ক্যান্সারের আর্লি ডিটেকশনের জন্য। আচ্ছা, এই কিছু কিছু বেসিক টেস্ট এবং একটা ইউরিন টেস্ট রুটিন আমার মনে হয় করা উচিত সব মহিলাদেরই, কিছু ইনফেকশনস ধরার জন্য, ইউরিনের ইনফেকশন ধরার জন্য। মোটামুটি এইগুলোই বেসিক কটা টেস্ট। আচ্ছা। ম্যাম, এবার কতগুলো মিথ নিয়ে আমি কথা বলবো, যেগুলো আমাদের ভারতীয় মহিলাদের মধ্যে প্রচলিত আছে। সেটা হচ্ছে ১ম এ যেটা একটা বড় মিথ, সেটা হচ্ছে মিথ না ফ্যাক্ট সেটা আপনি বলবেন। ইররেগুলার পিরিয়ডস আর অলওয়েজ নরমাল। মানে অনিয়মিত মাসিকটা নরমালের মধ্যেই ধরা যেতে পারে। কিছু এজ গ্রুপসে আমরা এটা ধরে নিই কি হুম, এটা নর্মাল হতে পারে। হুম, যেমন পিরিয়ড যখন বাচ্চা মেয়েদের প্রথম শুরু হয়, হুম, প্রথম হুম, ২-৩ বছর হয়তো ইররেগুলার হতে পারে। হুম, কিন্তু তার আনুষঙ্গিক যখন কিছু কিছু সমস্যার মানুষ সম্মুখীন হয়, হুম, যেমন হেভি ব্লিডিং হুম, হচ্ছে, ব্যথা বেশি হচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের দেখিয়ে নেওয়া উচিত। হুম, ওটা এক্সামিন করে দেখে নেওয়া উচিত কি আমাদের আর কোনো প্রবলেম্যাটিক বা আর কোনো গুরুত্বপূর্ণ সেখানে হুম। অসুস্থতা লুকিয়ে আছে কিনা। বয়সকালেও তাই একই জিনিস, কি আমরা 40 ইয়ার্স, 45 ইয়ার্স, ৫০ বছরের কাছাকাছি মহিলাদেরও মাসিক হয়তো অনিয়মিত হতে পারে, কিন্তু সেটা সবসময় কিন্তু ঠিক নয় কি সেটাই নরমাল। অ্যাগেন আর্লি দেখে আর্লি ট্রিট করাটা কিন্তু ডেফিনিটলি মানুষের পক্ষে ভালো। আচ্ছা। 2nd মিথ যেটা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র বয়স্ক মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়। এটা ভুল, আচ্ছা। এটা ভুল। তার মানে কম এটাও ভুল। মানে বয়সেও যেকোনো বয়সেই এটা হতে ইয়েস, পারে। যেকোনো বয়সে হতে। আচ্ছা। আপনি এইচপিভি ভ্যাকসিনের কথা বলছিলেন একটু আগে। তো এটা নিয়েও একটা আছে, সেটা বলছে যে এইচপিভি ভ্যাকসিন আ আ ইনফার্টিলিটি আনতে পারে। না, এইচপিভি ভ্যাকসিন একটা অ্যান্টিভাইরাল ভ্যাকসিন। আচ্ছা। যখন কোভিড হয়েছিল হুম, তখন হুম, কত মানুষে মারা গেছে। হুম, ভ্যাকসিন আসার পর হুম, কোটি কোটি মানুষ কিন্তু হুম, ভালো হয়ে কোভিড থেকে হুম, বেঁচেছে এবং ফিরে এসছে। সিমিলারলি হুম, যে কোনো ভ্যাকসিন পাবলিকলি রিলিজ করার আগে বহু টেস্ট এবং অনেক ছাঁকনির মাধ্যমে এটা বেরিয়ে আসে। হুম। এইচপিভি ভ্যাকসিন সেভস লাইভস, কারণ জরায়ুর মুখের ক্যান্সার থেকে প্রতিরোধ করে। সুতরাং এটা আর এবং এটা এটা দিস ইজ আ টোটাল মিথ কি এটার সঙ্গে ইনফার্টিলিটি ইজ রিলেটেড। ইট ইজ নট। আচ্ছা। আরেকটা হচ্ছে যে মানে মহিলাদের পুরুষদের তুলনায় মানে হার্টের অসুখ কম হয়। যখন তাদের পিরিয়ডস চলতে থাকে হুম, লেস দেন 45 হুম, 50 ইয়ার্স হুম, ওল্ড, হুম, যতদিন মাসিক চলতে থাকে তাদের ইস্ট্রোজেন বলে একটা হরমোন রিলিজ হয় হুম, তাদের শরীরে, হুম, তাদের ওভারি থেকে, হুম, হুম, ডিম্বাশয় থেকে, হুম, হুম, যেটা
টু সাম এক্সটেন্ট কিন্তু হার্ট ডিজিজের থেকে একটা প্রোটেকশন। প্রোটেকশন দেয়, হুম। এটা ঘটনা। হুম। কিন্তু ইট ইজ নট ইউনিভার্সালি ট্রু, হুম। কারণ এখানে অনেকগুলো সাব ফ্যাক্টরস আছে, আদার রিলেটেড ইলনেসেস আছে, হুম। যেইগুলো কিন্তু এই প্রোটেক্টিভ অ্যাকশনটাকে কাউন্টার করতে পারে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, কিন্তু ইয়েস, গ্রসলি স্পিকিং কিছুটা হয়তো প্রোটেকশন হার্ট ডিজিজ থেকে মহিলারা পায়, হুম। যেটা মেনোপজ হয়ে গেলে, মাসিক উঠে গেলে তারপরে সেটা ইজ লস্ট। আচ্ছা, মানে পুরুষ এবং মহিলা প্রায় সমান, যেহেতু ওই 50 মাস। বছর, হ্যাঁ, হ্যাঁ। 50 বছর পরের হুম, থেকে হুম, একদমই সমান হুম, বলাই হুম, ধরা হুম, চলে। হুম। ইয়েস। কারণ আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে একদম অল্প বয়সী মেয়েরা মানে হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিছুদিন আগে একজন অল্প বয়সী মেয়ে নাচতে, নাচতে মারা গেল। তারপর একজন অ্যাক্ট্রেস মারা গেলেন কিছুদিন আগে হার্টের অসুখে। তো সমানই প্রায় বলতে গেলে। মানে এটা মিথ ধরাই যেতে পারে। টু সাম এক্সটেন্ট। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেনোপজের পরে ব্লিডিং। আ এটা অনেক মহিলা মনে করেন এটা পিরিয়ডটা তাদের রিস্টার্ট হয়েছে। যদি মাসিক ১ বছর বন্ধ থাকে তাহলে আমরা এটাকে যেকোনো ব্লিডিং পোস্ট 1 ইয়ার, ১ বছর হয়ে গেল মাসিক উঠে গেছে, তারপরে যেকোনো ব্লিডিংই কিন্তু অ্যাবনরমাল ধরা উচিত এবং সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করে দেখে নেওয়া উচিত কি তার কোনো মেজর কোনো হেলথ প্রবলেম আছে কি নেই। এটা দেখে নেওয়াটা ভীষণ জরুরি। দিস ইজ নট মেন্সেস যেটা ফিরে আসছে, দিস ইজ ডেফিনেটলি আ প্রবলেম যেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করে প্রপারলি ট্রিট করা দরকার এবং সেটা তাড়াতাড়ি করা দরকার। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ। এইবার আ যেটা আপনার একটা মেসেজ আমি ছড়িয়ে দিতে চাই আমাদের যারা দর্শক আছে তাদের মধ্যে, যে আজ ইন্টারন্যাশনাল উমেনস ডে তে আপনি সেই সমস্ত মহিলাদের কি বলবেন যারা তারা কোনো না কোনো অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু এখনো মুখ ফুটে বলে উঠতে পারছে না? প্রথমত আমি এটা মনে করি কি আমরা সারা বছরে এই একটা দিন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসেবে এটাকে সেলিব্রেট করি। আমাদের মহিলা হিসেবে ভাবা উচিত কি আমাদের প্রত্যেকটা দিন যেন আমরা উইমেন্স ডে হিসেবে নিজেদের জন্য সেলিব্রেট করি। নিজেদের সমস্যা হলে আমাদের পরিবারের অন্যান্য লোকেদেরকে এই প্রবলেমটা বলা, কি আমার যে একটা সমস্যা হচ্ছে সেইটা মুখ ফুটে বলাটা ভীষণ, ভীষণ প্রয়োজন। আমরা যদি নিজেরাই নিজের মুখ বন্ধ করে থাকি এবং সাফার করে থাকি সাইলেন্সে, তাহলে এটাতে হিতে বিপরীত। একটা মহিলা যখন নিজে সুস্থ থাকে, তার পরিবারকে সে ভালোভাবে দেখতে পারে। যদি সে নিজে অসুস্থ হয়ে যায়, তার পরিবারও সাফার করে। সুতরাং চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজেকে দেখুন, আগে নিজে সুস্থ থাকুন। আপনার সমস্যা হলে, আপনার হেলথ প্রবলেমস হলে, আপনার টায়ার্ড লাগলে, আপনার মেন্টালি প্রবলেম হলে, ফিজিক্যালি প্রবলেম হলে, আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে এই কথাটা শেয়ার করুন। ওদের ইনভলভ করুন। যাতে কি আপনার এইটা এই সমস্যাটা আপনার পুরো ফ্যামিলি আপনার পেছনে ব্যাকিং দিয়ে আপনাকে এইখান থেকে তুলে ধরে আপনাকে সুস্থ করতে পারে। সেইটাই আমার মনে হয় এটা একটা ডেইলি সেলিব্রেশন। এটা শুধু সারা বছরে একদিন এটা সেলিব্রেশনটা হওয়া উচিত না। কারণ মহিলারা শুধুমাত্র পরিবার গড়ে না, তারা দেশ গড়ে। দেশের মেরুদণ্ড হচ্ছে মহিলারা। থ্যাংক ইউ ম্যাম আমাদের সঙ্গে এত সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ডেসক্রিপশন বক্স খোলা রইলো। সেখানে একটি নাম্বার আমরা দিয়ে রাখলাম। সেখানে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আর কমেন্ট বক্স তো খোলা রইলই। নমস্কার ম্যাম। ধন্যবাদ।